স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। ক্রিকেটারদের পর এবার দেশের ইতিহাসে সব ক্যাপ্টেনদের সম্মানিত করলেন তামিম ইকবাল। ক্যাপ্টেন্স কার্ড নামে বিশেষ কার্ড তুলে দিয়েছেন নারী পুরুষ মিলিয়ে মোট 21 ক্যাপ্টেনের হাতে। যে কার্ড ব্যবহার করে বিশেষ সব সুবিধা পাবেন ক্যাপ্টেনরা। এমন কার্ড পেয়ে দারুণ উচ্ছ্বসিত হাবিবুল বাশার সহ সব ক্যাপ্টেন। নাহিয়ান বিন জাসিমের রিপোর্ট। 20 ক্যাপ্টেন এক ফ্রেমে, অন্যরকম একটা দিন দেশের ক্রিকেটে। এমন মুহূর্ত নস্টালজিক করবে আপনাকে। দায়িত্ব নেওয়ার পর বিসিবি বস তামিমের মাস্টার স্ট্রোক। দারুণ একটা ছবি। ফ্রেমটা পূর্ণতা পেত যদি ছবিতে থাকতেন বুলবুল ফারুক, সাকিব মাশরাফি। ক্যাপ্টেন্স কার্ড হ্যান্ডওভারের আগে অবশ্য সবাইকেই দাওয়াত করেছেন তামিম নিজে, যদিও তামিম সাবেক বিসিবি বস আমিনুল ইসলামের ব্লক লিস্টে। I've spoken to Mashrafi, I've spoken to Saqib, I've spoken to Farooq bhai, I've spoken to each and everyone. আমি বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি, তারপরে রিয়েলাইজ করলাম যে আমিও that's fine. নতুন পুরনো দেশের ক্রিকেটকে নেতৃত্ব দেয়া সব ক্যাপ্টেনের জন্য দিনটা ছিল অন্যরকম। ক্যাপ্টেন্সি করেছেন তামিম নিজেও, তাই দায়িত্ব নেয়ার পর ক্যাপ্টেনদের সম্মানিত করতে একটা মুহূর্ত দেরি করলেন না বিসিবি বস। আমাদের বাংলাদেশ টিমের ক্যাপ্টেন একটা ফোন কল করবে যে আমাকে একটা টিকিট দাও, এই জিনিসটা অ্যাটলিস্ট আমি যতদিন আছি এই জিনিসটা হতে পারে না। বেশি কিছু না, আজকের থেকে আজীবন এই কার্ডটা হলো আমাদের আইডেন্টিটি। এই কার্ড দিয়ে বাংলাদেশের যত খেলা, আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, হোম সিরিজেস, বিপিএল, ডোমেস্টিক ক্রিকেট, দিস ইজ ইয়োর বাস। আমি কোনোদিন দেখতে চাই না যে আমাদের ক্যাপ্টেন একটা টিকিট ডিলারে দেওয়া থাকবে, আমাদের ক্যাপ্টেন বিসিবিকে ফোন করবে যে আমার টিকিটটা কই। আই ডু নট ওয়ান্ট টু হিয়ার দিস, ডু নট ওয়ান্ট টু লিসেন। ক্যাপ্টেনরা যখনই রিটায়ার করবেন, যারা রিটায়ার করেছেন বা যারা অ্যাক্টিভ আছেন, যারা যে মুহূর্তে রিটায়ার করবেন, তারা উইল গেট হেলথ ইন্স্যুরেন্স এক্স্যাক্টলি লাইক দ্য ন্যাশনাল টিম ক্রিকেটার্স। বাশার ভাই, আপনি যখন ক্যাপ্টেন ছিলেন তখন আপনার অধীনেই আসলে তার অভিষেক হয়েছিল। তারপরে আপনার ক্যাপ্টেন্সিতেই তার বিশ্বকাপে খেলা প্রথম। তারপর আপনি যখন আবার সিলেক্টর হলেন তখন তাকে সিলেক্ট করেছেন, আপনার সিলেকশনেই তিনি ক্যাপ্টেন্সি করেছেন। এখন আবার তার হাত থেকে ক্যাপ্টেন্স কার্ডটা নিলেন, মানে পুরো অভিজ্ঞতাটা আসলে কেমন? ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু তামিম। ভালো লাগছে দেখে যে ওর এত বছর যে অভিজ্ঞতাটা ক্রিকেটিং ক্যারিয়ারের, এবং মানুষকে যে ক্রিকেটার আসলে যে জিনিসটা চায় সেই জিনিসটাও মনে রেখেছে, উইচ ইজ ভেরি গুড। আর ক্রিকেটার আসলে কী চায়? ডেফিনেটলি ক্রিকেট খেলে তো আমাদের যদি পেশা, এখানে পেশাগত ব্যাপার থাকে, আমাদের কিছু অ্যাচিভমেন্ট থাকে, আমরা সবাই কিছু না কিছু অ্যাচিভ করতে চাই। সব ক্রিকেটারই কিন্তু সেটা চায়, বাট দিন শেষে সব ক্রিকেটারই কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি চায় সেটা হচ্ছে সম্মান, রেসপেক্ট। আজকে মনে হয় টাইমের মাধ্যমে আমরা সেটা পেলাম, হুইচ ইজ ভেরি গুড। দেশের সব স্টেডিয়ামে যে কোনো ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচ দেখা, স্বাস্থ্য বা মেডিকেল সুবিধা সহ ক্রমান্বয়ে আরো অনেক সুবিধা যুক্ত হবে ক্যাপ্টেন্স কার্ডে। নাহিয়ান বিন জাসিম, ৭১। শুরুতেই নিউজিল্যান্ডকে চাপে ফেলতে হবে, তাই 3 ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে জয়ে চোখ টাইগার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের। লম্বা সময়ের জন্য ক্যাপ্টেন্সি মিরাজকে নাকি করেছে আরও বেশি আত্মবিশ্বাসী। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয়ে চোখ টাইগারদের। নাহিয়ান বিন জাসিমের আরও একটি রিপোর্ট। দানে দানে 3 দান, ক্যাপ্টেন মিরাজের হ্যাট্রিক চান্স। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের পর এবার টার্গেট কিউইরা। মিরাজ এবারও আপন করে নিতে চান এই ট্রফিটা। চওড়া হাসিতে ফুটে উঠেছে ক্যাপ্টেনের আত্মবিশ্বাস। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই করতে চান শুরুটা। টার্গেটটা ওইভাবে লক্ষ্য করে সেট করা উচিত না, যেহেতু আমাদের 3টা ম্যাচ আছে। সো সিরিজ ওয়াইজভাবে আমাদের ফার্স্ট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব ফার্স্ট ম্যাচটা ভালো ক্রিকেট খেলে উইন করার জন্য। হোম অফ ক্রিকেটের উইকেটটা টাইগারদের হাতের তালুর মতো চেনা, তবু যেন সবাই গোলক ধাঁধায়। সেই চক্কর থেকে বের হতেই ক্যাপ্টেন, কোচ, ক্রিকেটার সবার জহুরির
চোখে 22 গজ দেখা। ব্যাটিং কোচ দেখছেন হাঁটু গেড়ে, ক্যাপ্টেন মিরাজ কিছু একটা বলছেন কিউরেটরের সঙ্গে, কেউ আবার বোঝার চেষ্টায় শ্যাডো করে। সবার টেনশন যেন ওই উইকেট ঘিরে। উইকেটটা সম্পর্কে যেটা দেখলেন যে পাকিস্তান সিরিজে হ্যাঁ আমরা খুব ভালো উইকেট খেলেছি এবং আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য। প্লেয়াররা যদি সবাই পারফর্ম করতে পারে, উইকেটটা অনেক সময় ম্যানেজ করে খেলতে হয়। সো আমার কাছে মনে হয় এটা অনেকটা ইম্পর্টেন্ট মেন্টালিটির উপরে আর কিভাবে সে প্র্যাকটিস করছে। মিরাজের আলটিমেট টার্গেট 2027 বিশ্বকাপ। নতুন করে মেয়াদ বেড়েছে। মিরাজ খুশি নিজের টিম নিয়ে। শুধু নিউজিল্যান্ড সিরিজ না, বিশ্বকাপ পর্যন্ত দলের সবার আত্মবিশ্বাসটা টেনে নিতে চান ক্যাপ্টেন মিরাজ। আমার কাছে তো মনে হয় যে আমার টিমটা এখন খুব ভালো একটা শেপে আছে এবং বন্ডিংটা খুবই ভালো আছে। লং টাইমের জন্য একটা ক্যাপ্টেন যদি থাকে, একটা টিমকে খুব ভালোভাবে বন্ডিং করতে পারে। শর্ট টাইমের জন্য আমি বলি না যে কাউকেই দায়িত্ব দেওয়া হোক, কারণ দিন শেষে তার জন্য অনেক ডিফিকাল্ট একটা টিম বন্ডিং করাটা। সো আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ দিক এবং আমি খুব ভালো মতন প্ল্যানিং করতে পারবো প্রত্যেকটা সিরিজ এবং কোন কন্ডিশনে আমরা খেলবো এবং প্লেয়াররাও একটা মেন্টালভাবে থাকবে, ফ্রি থাকবে যে আসলে আমরা কার অধীনে খেলবো। পিএসএল খেলে আসা নাহিদ রানা একের পর এক স্ট্যাম্প ভাঙছেন। নিউজিল্যান্ড সিরিজে দারুণ কাজে দিবে তার আত্মবিশ্বাস, কিন্তু ঠিক বিপরীত অবস্থায় রিশাদ। পিএসএল এ কঠিন সময় পার করেছেন এই লেগ স্পিনার, যদিও বিশ্বাস রাখছেন মিরাজ। হ্যাঁ, একটা দুইটা ম্যাচ খারাপ যেতেই পারে, প্রত্যেকটা প্লেয়ারেরই যায়, বাট আমি বিশ্বাস করি যে ও যে মানের বোলার, ও যদি নিজেকে ব্যাক করে এবং ভালো জায়গায় বল করে, ও অনেক ভালো করবে। কিউইরা দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। সিরিজের আগে ক্যাপ্টেন মিরাজ আরও একটা কারণে নির্ভর থাকতেই পারে। হোমে সবশেষ 10 ম্যাচের 7টাতেই জয় টাইগারদের। নাহিয়ান বিন জসিম, 71। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছেন মাঠের ড্যাশিং ওপেনার আর বিসিবি বস তামিম ইকবাল। এবারে মাস্টার স্ট্রোকটাই যে টক অফ দ্য টাউন সাবেক ক্যাপ্টেন। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে তামিম ইকবাল এবার দিলেন এক অবিশ্বাস্য মাস্টার স্ট্রোক। টাইগার ক্রিকেটের আদি থেকে অন্ত সব অধিনায়ককে এক ফ্রেমে এনে তৈরি করলেন এক মহাকাব্যিক দৃশ্য। কিন্তু মুদ্রার উল্টো পিঠে সেই চিরচেনা আক্ষেপ। সাকিব, মাশরাফি থেকে বুলবুল ফারুক, 4 জন মহিরুহকে ছাড়াই কি পূর্ণতা পেল এই গ্র্যান্ড রিউনিয়ন? শুধুই কি ফ্রেমবন্দি সম্মান, নাকি মিলবে পিওর রেসপেক্টও? এদিকে ড্রেসিং রুমে এখন যুদ্ধের দামামা বাজছে। ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের পর এবার লক্ষ্য কিউই পাখি বধের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক মিরাজের গলায় যেন ডু অর ডাইয়ের সুর। হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে টাইগাররা কি পারবে জয়ের ধারা বজায় রাখতে, নাকি কেউ এদের কৌশলে ফিকে হবে জয়ের স্বপ্ন? দর্শক, আমরা সেসব নিয়েই আজ আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। যাচ্ছি তার কাছে। ইশতিয়াক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। গতকাল আসলে তামিম ইকবাল, নতুন বিসিবি বস, তিনি আসলে এক একটা, আমি যেটা বলছিলাম, এক একটা বাউন্ডারি হাঁকিয়ে আসলে সবাইকে চমকে দিচ্ছেন। গতকাল যে উদ্যোগটা তিনি নিয়েছেন, এইটা আসলে ক্রিকেটারদের আসলে অনেক দিনের চাওয়া ছিল কিনা, যে একটা সম্মান, প্রপার রেসপেক্ট আসলে ক্রিকেটাররা চান? অবশ্যই সম্মান কে না চায়, পার্টিকুলারলি যারা ক্যাপ্টেন, তারা কোনো না কোনো সময় এই জিনিসটা সব সময়কার জন্য, ইনফ্যাক্ট সম্মানটাই হলো তাদের প্রাপ্য। এবং আমার মনে হয় যে জমকালো একটা অনুষ্ঠান এবং কার্ড দিয়ে, এই কার্ডটা তাদের সারা জীবন থাকবে। কিন্তু অনেক ক্যাপ্টেন, যেটা বলছিলেন, অনেক ক্যাপ্টেন হতে ছিল না এখানে, ফারুক, বুলবুল, মাশরাফি, সাকিব, কিন্তু কার্ডটা তো থাকবে তাদের কাছে। বিভিন্ন কারণে হয়তো তারা আসতে পারে নাই, কিন্তু এই উদ্যোগটা আমার মনে হয় যে তামিম ইকবালের যথার্থ একটা, কারণ সে নিজেও ক্যাপ্টেন এবং সে নিজেও কোনো এক সময় নিশ্চয়ই রিয়েলাইজ করেছে যে আমি কোনো এক সময় খেলা ছাড়লে আমি যদি মাঠে যাই, আমাকে কি ফোন করে চাইতে হবে কি না। সো এইগুলো জিনিস অনেক কিছু আমার মনে হয় তার মাইন্ডে এগুলো খেলেছে এবং যথার্থভাবে আমার মনে হয় যে চমৎকার একটা সেশন ছিল, ফটোগ্রাফি সেশন, যেটা আমরা দেখতে পাচ্ছি। দারুণ ফ্রেম আমরা দেখেছি, যে ফ্রেমে একদম আদি থেকে অন্ত সব ক্যাপ্টেন একসঙ্গে ছিলেন। আমার মনে হয় এটা চমৎকার একটা উদ্যোগ এবং তার খেয়াল যে সে ফরওয়ার্ড লুকিং একজন ইয়াং প্রেসিডেন্ট। উই ক্যান অনলি উইশ হিম ওয়েল। সব ক্যাপ্টেনের আসলে প্রত্যাশা থেকে, আপনি যেটা বলছিলেন যে আমার একটা ম্যাচ দেখতে হলে কি, বা আমার বিসিবিতে যেতে হলে, একটা বড় ইভেন্টে আমার আসলে কাউকে ফোন করে যেতে হবে কিনা, বা আমি আসলে কতটুকু সেই রেসপেক্টটা পাবো যেটা আমার পাওয়া উচিত, সেই জায়গায় কি তামিম ইকবালের কোনো আসলে আক্ষেপের জায়গা নিজের ছিল কিনা, যে যেখান থেকে নিজে আসলে রিয়েলাইজেশনটা এসছে এই ব্যাপারটা নিয়ে, এবং সাবেক সব ক্যাপ্টেনকে
এই সম্মানটা আসলে তিনি দিয়েছেন? এটাও আছে আমার মনে হয়, নিজেও সে উপলব্ধি করতে পেরেছে যে এটা আমার মনে হয় যে খুব একটা সুখকর একটা অভিজ্ঞতা হবে না যে কোনো একটা ফর্মার ক্যাপ্টেন আমাকে যদি ফোন করে বলে যে তামিম আমাকে আমার যদি টিকিট থাকে পারলে দিও, তো এটা আমার মনে হয় সে নিজে হয়তো উপলব্ধি করতে পেরেছে যে এটা কি আসলে হওয়া উচিত। তো আই থিঙ্ক এইটাই হচ্ছে, এবং এই কার্ডটা কিন্তু সারা জীবন থাকবে একদম। এবং তাদের ছেলে মেয়ে, তাদের নাতি নাতনি, তারাও কোনো এক সময় বলবে যে এইটা কার্ড একটা, কোনো একটা সময় নিশ্চয়ই আপনি ক্যাপ্টেন ছিলেন কিংবা নানা তুমি ক্যাপ্টেন ছিলা, সো দিস কাইন্ড অফ থিংস, দিস আর ভেরি নাইস জেস্টার। আমার মনে হয় যে এটা সবার, এই ছোট্ট জিনিস কিন্তু তো সবার মধ্যে এই খেয়ালটা কিন্তু আসে নাই কোনোদিন কারো। সো আই থিঙ্ক ফার্স্ট স্টেপ, ফার্স্ট ইনিশিয়েটিভ, আমি তামিমকে বাহবা দিব এখানে এই একটা বড় চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য। নতুন বোর্ডে আসলে তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর থেকে একটার পরে একটা মাস্টার স্ট্রোক তিনি দিয়েই যাচ্ছেন এবং সবার আসলে মন জয় করে নিচ্ছেন। এবারের উদ্যোগটা তো নিশ্চয়ই খুবই শর্ট টাইমে, তারা যখন দায়িত্ব নিয়েছেন তার অল্প কিছু দিনের ব্যবধানে এই উদ্যোগটা নিয়েছেন। এইটাকে আসলে আপনার কি মনে হয় যে এটাকে আগে থেকে আসলে তামিম ইকবালের মাইন্ডসেটে ছিল, নাকি নতুন বোর্ডের আসলে এই উদ্যোগটা তারা খুব শর্ট টাইমে এই উদ্যোগটা নিয়েছে? আমার মনে হয় যে 3 মাসের জন্য তাদেরকে বসানো হয়েছে। প্রথম লক্ষ্য হচ্ছে তাদেরকে একটা সুষ্ঠু একটা নির্বাচন করার একটা প্রক্রিয়ার জন্য তাদেরকে এখানে আনা হয়েছে। তো সেটার মধ্যে দিয়েও বিভিন্ন কাজ তারা করে যাচ্ছে, যেমন আজকে সিরিজ একটা শুরু হচ্ছে, এটাও বিশাল একটা দায়িত্ব। এর মধ্যে আমরা জানি যে অনেকেই আছে যারা সে আশা পোষণ করে যে আগামী ইলেকশনে আমরা দাঁড়াবো, এবং নিশ্চয়ই তামিম ইকবালেরও সেই একটা আশা আছে এবং প্রথম দিনই আসলে তিনি এটা বলেছেনও, রাইট। এবং কিছু কিছু এই সময়ের একটা ইম্প্যাক্ট সে ক্রিয়েট করতে চাইবে। আরও কিছু জিনিস নিয়ে চিন্তাভাবনা হচ্ছে। আমার মনে হয় যে বিভিন্ন ক্রিকেট ভেনিউজগুলোকে সে আর একটু করে রেনোভেশন, এবং যেটাই করবে সে একটা ইম্প্যাক্টফুল সে ইম্প্যাক্ট রাখার চেষ্টা করবে, যাতে করে এটা, বিকজ আফটারঅল যে কোনো ক্রিকেটার তার একটা সাহস সে দেখিয়েছে যে প্রেসিডেন্ট হওয়ার যে ইচ্ছা প্রকাশ করা, এটা কিন্তু একটা সাহসের ব্যাপার। তো সে ফর এ ইয়াং গাই, তার কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কিংবা তার কোনো অভিজ্ঞতা নাই, তারপরেও ফর দ্য লাভ অফ দ্য গেম, ফর দ্য লাভ অফ ক্রিকেট, এবং সে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। তার একটা অভিজ্ঞতা তো হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড খেলার, তার একটা ইন্টারন্যাশনাল ফিগার, তো সেটাকেও সে কাজে লাগাতে চায় এবং ক্রিকেটটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে চায়। তো এইগুলো জিনিস নিয়ে নিশ্চয় চিন্তাভাবনা সে খেলার সময়ও করেছে। এখন একটা সুযোগ পেয়েছে, লেটাস অনলি হোপ যে যাই হয় ক্রিকেটের মঙ্গলের জন্য হয়, এবং সেই লক্ষ্যে আমার মনে হয় সে কাজ করবে, এবং আমাদেরও তাকে সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা সাপোর্ট করা উচিত আমি মনে করি। এই যে ক্যাপ্টেন্স কার্ডটা দেওয়া হলো, এবং এই ক্যাপ্টেন্স কার্ডে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ক্যাপ্টেনদের জন্য আছে, যেই সুযোগ সুবিধাগুলো আছে এইটুকুকে যথেষ্ট কিনা একজন সাবেক ক্যাপ্টেন হিসেবে? আমার মনে হয় অ্যাটলিস্ট সূচনাটা তো ভালো হয়েছে, ইনিশিয়েটিভটা, এবং দূরদর্শিতা দেখে যে হেলথ ইন্স্যুরেন্স এটা দিয়ে কিন্তু ক্লেম করতে পারবে পরবর্তীতে, অ্যাবসলিউটলি। তো সেটাও কিন্তু এটাও কিন্তু একটা দূরদর্শিতার একটা কিন্তু লক্ষণ। তো সেখানেও আমি বলবো ফর এ ইয়াং গাই থিঙ্কিং মাচ আহেড, এই ক্যাপ্টেনদেরকে তো প্রথমত এই সম্মানটা আগে তো অনেকেই এসছে, কেউ তো এরকম চিন্তা ভাবনা করে নাই। সেটা প্লাস তাদেরকে যেটা প্রশ্নটা যেটা করলেন খুব প্রাসঙ্গিক একটা, যে কেবলমাত্র খেলা দেখার জন্য যে কার্ডটা সেটা না, তার সাথে সাথে এই একটা উপকরণও আছে, একটা আলাদা একটা বেনিফিটও আছে। সো উই ক্যান অনলি সে ওয়েল ডান তামিম। একটা দারুণ ফ্রেম আমরা দেখেছি, সব ক্যাপ্টেন একসঙ্গে, তার সঙ্গে তামিম ইকবাল নিজেও ক্যাপ্টেন ছিলেন। সো তার জন্য আসলে এটা একটা বড় পাওয়া যে তিনি ক্যাপ্টেন হিসেবে বাকি সব ক্যাপ্টেনকে সম্মানিত করতে পারছেন। সেই জায়গায় আসলে 4 জন ক্যাপ্টেনকে আমরা দেখতে পাইনি। স্বাভাবিকভাবেই সেই 4 জনকে নিয়ে কথা হবে, এবং সাকিব মাশরাফি এবং বুলবুল ভাই এবং ফারুক ভাই, এই 4 জনকে আমরা দেখতে পাইনি। সো এই 4 জন যদি থাকতেন পূর্ণতাটা
পেতো কিনা এই ফ্রেমটা? অবশ্যই। এবং সাকিব তো যাই হোক আমরা সবাই জানি যে কি কারণে নাই, দেশেই তো নাই সে। হয়তোবা বুলবুল কিংবা ফারুক রিসেন্টলি তাদের হয়তোবা খুব একটা অভিজ্ঞতা সুখকর হয়নি, তো যেটা একটা কারণ হতেও পারে, মান অভিমান একটা আক্ষেপ থাকলেও থাকতে পারে। বুলবুল দেশে আছে কিনা সেটা হলো বিষয়। A big আই এম নট doubt. ভেরি শিওর যে সে Exactly. দেশে আছে কিনা। এবং তামিম, বিসিবি বস তামিম ইকবাল খান যেটা বলছিলেন যে তিনি আসলে যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু পরে তিনি আসলে আবিষ্কার করতে পেরেছেন তিনিও আসলে ব্লক লিস্টে। এইটা আসলে একটু অ্যাজ আ বোর্ড প্রেসিডেন্ট এটা একটু নেতিবাচক একটা ইম্প্যাক্ট ফেলে কিনা? বা আমার মনে হয় যে প্লেয়ারদের মধ্যে সেটা কিছুটা মান অভিমানের একটা ব্যাপার থাকতেই পারে, এটা ওদের মধ্যে একটা বাট আমি মনে করি যে সবার ঊর্ধ্বে ছিল যে তার যে এই উদ্যোগটা, এটা প্রশংসার যোগ্য, প্রশংসা দাবি রাখে। একটু ছোট্ট করে জানতে চাবো, আজকে সিরিজ শুরু হচ্ছে এবং এই সিরিজটা প্রথম সিরিজ, তো মিরাজ যেটা বলছিলেন নিজে জিততেই চান, পুরো সিরিজটা জিততে পারলে আসলে মানে সামনের বিশ্বকাপটার জন্যই তো টার্গেট, সো সেই বিশ্বকাপটার জন্য কতখানি ইম্প্যাক্টফুল হবে? সবচেয়ে আগে আমাদের দেখতে হবে যে উইকেটটা কেমন। আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে চাই ফর দ্য ওয়ার্ল্ড কাপ, আমাদেরকে ওরকমই একটা উইকেটে খেলতে হবে যেখানে গিয়ে, বিকজ এখানে শুধু ম্যাচ জেতার ব্যাপার না, এখানে সব 11টা প্লেয়ার কিংবা 14-15টা প্লেয়ার সবাই যারা যদি সুযোগ পায় তারা কিন্তু নিজের পারফরমেন্সটাকে যেন ধরে রাখতে পারে। আমাদের কিন্তু একটা ইনকনসিস্টেন্সির একটা রোগ আছে, কিন্তু যেটা আমরা সবাই জানি। আমার মনে হয় যে ব্যাটিংটা নিয়ে আমরা সবসময় ঢুকি। অ্যাবসলিউটলি ব্যাটিংটাই আমাদের ডাউনফল। আমি ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোলিংটা একটা স্ট্রেংথ, ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা। মেহেদী হাসান মিরাজ নিজস্ব ফর্ম নিয়ে কিন্তু একটা খুব যে সে কনফিডেন্টলি বলতে পারবে যে আই এম ব্যাটিং ওয়েল, তা কিন্তু না। লিটন দাস ইজ ট্রাইং টু কাম ব্যাক, লাস্ট সিরিজটা খারাপ খেলেনি। নাজমুল হোসেন শান্ত, অনেক কিছু আশা করার আমাদের রয়েছে তার কাছ থেকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট সব ফরম্যাটে চমৎকার সে খেলেছে, ইজ আ লিডার ইন দ্য রিয়েল সেন্স, কিন্তু তার ফর্ম, ব্যক্তিগত ফর্ম নট আপ টু দ্য মার্ক। এরকম আরও 2-1 প্লেয়ার আছে যাদের আমার মনে হয় যে, যেরকম সাইফ হাসান ইজ অলসো নট ইন হিজ বেস্ট ফর্ম। তানজিদ তামিম ইজ দি অনলি প্লেয়ার যে কিনা ধারাবাহিকভাবে খেলছে। সুতরাং এই উইকেটটা ইটস এন ইনএক্সপিরিয়েন্স সাইড। আমরা ধরেই নিতে পারি যে আমরা উই আর অন দি আপার হ্যান্ড, আমরা উইল গো অ্যাজ ফেভারিটস ইন দিস সিরিজ, কিন্তু মাঠে কি খেলতে হবে। এবং আমার মনে হয় যে এক্সপিরিয়েন্সড হোক যেটাই হোক, প্রত্যেকটা প্লেয়ারকে নিজের নিজের রোলটা ঠিক মতো প্লে করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের ব্যাপারে, এবং গতকাল বিসিবি বস তামিম ইকবাল যে উদ্যোগটা নিয়েছেন ক্যাপ্টেনদেরকে সম্মানিত করার জন্য ক্যাপ্টেন্স কার্ড দিয়ে, সেই ব্যাপারে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। বল পায়ে রাজত্বের পর এবার বোর্ড রুমে নাম লেখালেন লিওনেল মেসি। স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের ক্লাব ইউ কর্নেয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্লাবটির নতুন মালিক এখন আর্জেন্টাইন মহাতারকা। বার্সেলোনার পাশের শহর কর্নেয়ায় এই খবর যেন ফুটবল দুনিয়ার নতুন বাঁশির শব্দ। কর্নেয়ার ঘোষণায় স্পষ্ট এই সম্পর্কের শেকড় বার্সেলোনায়। কাতালোনিয়ায় মাটিতে মেসির 17 বছরের মহাকাব্যিক অধ্যায় নাকি এই সংযোগের শুরু। 1951 সালে জন্ম নেয়া এই ক্লাব 2013-14 মৌসুমে খেলেছিল তৃতীয় স্তর সেগুন্দা ডিভিশন বিতে। 2021 সালে কোপা দেল রেতে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে কর্নেয়া লিখেছিল রূপকথা। পরের ধাপে বার্সেলোনার কাছে থামলেও সেই জয় এখনও ক্লাবটি সোনালী স্মৃতি হয়ে আছে। এখন কর্নেয়া খেলছে পঞ্চম স্তরে। গ্রুপ 5 এর পয়েন্ট তালিকায় তারা তৃতীয়। শীর্ষে উঠলে মিলবে সরাসরি চতুর্থ স্তরের টিকিট, আর 2 থেকে 5-এর মধ্যে থাকলে সামনে থাকবে প্লে অফের উত্তেজনা। চ্যাম্পিয়ন্স লিগে বিতর্কিত রেফারিং এর অভিযোগে আবার উয়েফার দ্বারস্থ হয়েছে বার্সেলোনা। আতলেতিকোর বিপক্ষে হারের পর ক্ষোভের মুখে দ্বিতীয়বার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে কাতালান ক্লাবটি। 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে বিদায় নেওয়া ম্যাচে একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে বার্সা। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা রেফারিং ও ভিএআরকে লজ্জাজনক বলে মন্তব্য করেন। তিনি জানান, লাল কার্ড, পেনাল্টি না দেয়া এবং গুরুত্বপূর্ণ ফাউল উপেক্ষায় ম্যাচের ফল বদলে দিয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সেলোনা জানায়, রেফারির বাজে সিদ্ধান্তে তাদের আর্থিক ক্ষতি হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রযুক্তি নির্ভর রেফারিং নিশ্চিত করতে উয়েফার কাছে সংস্কারের আহ্বান জানিয়েছে ক্লাবটি।
ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রায় এক দশক পথ চলার শেষ প্রান্তে বার্নার্দো সিলভা চলতি মৌসুম শেষেই ইংলিশ চ্যাম্পিয়ন্সদের ড্রেসিং রুম ছাড়ছেন পর্তুগিজ মিডফিল্ড জাদুকর। কয়েকদিন ধরে চলা জল্পনা অবশেষে সত্যি হয়েছে। ক্লাবও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সিলভার বিদায়ের খবর। 2017 সালে মোনাকো থেকে আসা এই তারকা শুধু ট্রফি জেতেননি, সিটির আধুনিক সাফল্যের প্রতীকও হয়ে উঠেছিলেন। সংখ্যাতেই স্পষ্ট সিলভার প্রভাব। সিটির হয়ে 451 ম্যাচ, 76 গোল, 77টা অ্যাসিস্ট আছে তার। গত 9 বছরে তার ট্রফি ক্যাবিনেটে ভরেছে 6টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট 19টি শিরোপা। সিটির ইতিহাসের সবচেয়ে গৌরবময় সময়ের কেন্দ্রে ছিলেন এই 31 বছর বয়সী মিডফিল্ডার। বিদায়ী বার্তায় সিলভাও যেন হৃদয়ের দরজায় খুলে দিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, আমি স্বপ্ন নিয়ে এসেছিলাম, কিন্তু এই ক্লাব ও এই শহর আমাকে তার চেয়েও বেশি দিয়েছে। আমি ম্যান সিটির খেলোয়াড় হিসেবে এসেছিলাম, কিন্তু আজীবনের সমর্থক হয়েই বিদায় নিচ্ছি। অস্ট্রিয়ার সাবেক গোলরক্ষক অ্যালেক্স মানিঙ্গার আর নেই। বৃহস্পতিবার সকালে সালজবুর্গের এক রেল ক্রসিংয়ে তার গাড়ি ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়লে 48 বছর বয়সে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। অস্ট্রিয়ার হয়ে 33টি ম্যাচ খেলা মানিঙ্গার আর্সেনাল, ইউভেন্টাস ও লিভারপুল সহ ইউরোপের শীর্ষ ক্লাবে খেলেছেন। 1997-98 মৌসুমে আর্সেনালের লিগ ও এফএ কাপ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। 2008 থেকে 2011 পর্যন্ত ছিলেন জিয়ান লুইজি বুফনের বিকল্প গোলকিপার হিসেবে ইউভেন্টাস গোলপোস্টে সামলান মানিঙ্গার। তার মৃত্যুতে অস্ট্রিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ও গভীর শোক প্রকাশ করেছে। এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।